পাত্রপক্ষ আসার পরপরই মা আমাকে শাড়ি পরিয়ে বসার ঘরে নিয়ে এলো। বিয়ে মোটামুটি ঠিকঠাক বলা যায় দু পরিবারের পক্ষ থেকে। কিন্তু পাত্র আমাকে দেখতেই বলল আমার কিছু কথা ছিল পাত্রীর সাথে। আমি তটস্থ হলাম। লোকটা নিশ্চয়ই ছবি দেখে আমায় পছন্দ করেছিল। এখন সামনাসামনি পছন্দ হচ্ছে, তাই এখন বিয়ে করবে না জানাবে। খারাপ লাগছে না আমার, মনে মনে প্রস্তুত আছি সেরকম দুর্ঘটনার জন্য। আর কারণটা আমার গায়ের রং। সকলের অনুমতি পেয়ে আমার ভাবি পাত্রকে আমার ঘরে বসিয়ে আমাকেও যেতে বললেন। আমি ঘরে ঢুকেই ভদ্রলোক খালি গলায় কিসে বললেন, একটু ভালো করে আমাকে দেখুন তো। পাত্রের মুখে এহেন ধারা কথা শুনে আক্কেল গুডম্ব অবস্থা আমার। ক্যাবলার মতো করেই সত্যিই তাকালাম ওই লোকটার দিকে। কয়েক সেকেন্ড আবারও বললেন, পছন্দ হলো? আমি ভেবাচেকা খেয়ে জানতে চাইলাম, কি পাত্র? আমি নিশ্চুপ হয়ে গেলাম। গড়ে ফ্যান চলছে সর্বোচ্চ গতিতে, তবুও ঘামতে লাগলাম। লোকটা আমাকে আরও চমকে দিয়ে বলল, পাত্র পছন্দ না হলে তো বিয়ে করবেন না, তাই না? মা বাবা যা বলবেন তাই করব। আপনার পছন্দ নেই? এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। লোকটা আর প্রশ্ন না করে নিজের পকেট থেকে একটা টিস্যু নিলেন। তারপর এদিক ওদিক তাকিয়ে আমার পড়ার টেবিলে কলমদানিটা থেকে কলম নিলেন। খুব আলতো করে কিছু লিখে আমাকে টিস্যুটা দিয়ে বললেন, বিয়ের কথা যদি পাকা হয় তাহলে অপেক্ষা করব একটা ফোন কলের। টিস্যুটা বিছানায় রেখে কলম চাপা দিল। তারপর আর দেরি না করে বেরিয়ে গেল ঘর থেকে। আধা ঘন্টার মধ্যে মেহমান চলে গেল। রাতে জানতে পারলাম পাত্রপক্ষ ফোন করেছে, তাদের বাড়িতে দাওয়াত করেছে, সেই সাথে আমাদের পক্ষ থেকে পজিটিভ উত্তর পেলে সেদিনই তারা ডেট ফিক্সড করবে। বুকটা ধক করে উঠল শুনতেই। লোকটার মুখ দেখছিলাম আমি, শক্ত চোয়ালে, উজ্জ্বল রঙের মুখ। আমার চেয়ে গায়ের রং বেশি উজ্জ্বল। চোখ দুটো ছোট ছোট, কিন্তু উচ্চতা বেশ। টিস্যুটা আমি খুলে দেখলাম ফোন নাম্বার লিখে রেখেছে। কিন্তু তাতে কি? আমি কি ফোন করব? অসম্ভব। পরিবারের সিদ্ধান্তে বিয়ের তারিখ ঠিক হলো। হবু শ্বশুর শাশুড়ি একদিন আংটি নিয়ে হাজির হলেন। সেই সাথে ননদ এসে আমার ফোন নাম্বারটা নিয়ে নিলেন। সেদিনই রাতে 12টার পর ছোট্ট একটা বার্তা এলো লোকটার ফোন থেকে, একটা কল করার অনুমতি চাইছি। মেসেজটা দেখতে আমার পায়ের তালু শিরশিরে উঠল। এ কেমন লজ্জা! শুধু পায়ের তলাতেই কি অনুভূতি জাগলো? অনেক ভেবে রিপ্লাই দিলাম, জি। তাতেই লোকটা বুঝে গেল। কয়েক সেকেন্ড বাদেই কল এলো। অন্ধকার ঘরে বিছানায় শুয়ে আছি, অস্থির লাগছে। পায়ের তলায় একবার শিরশিরানি বাড়তে লাগলো। আমি শোয়া থেকে উঠে পড়লাম। বিছানা ছেড়ে জানলার কাছে দাঁড়ালাম, ফোন হাতে। কান তুলতেই বেশি এলো ওপাশ থেকে গম্ভীর কণ্ঠস্বর। প্রথম দিন কথা শুনে এত গম্ভীর মনে হয়নি। আজ কি তবে ভয়ে আমার মন এমন লাগছে? লোকটা সালাম দিল, আমিও দিলাম। দুজনে আবার জবাব দিলাম। তারপর পিনপত নীরবতা কাটলো কিছুটা সময়। তারপর কথা হলো একটু একটু। তারপর আর কোনো কথা নয়, হলো শুধু প্রশ্ন উত্তর পর্ব। সপ্তাহখানেক পরে ঘটনা। বর দুপুরে নীরব, মানে আমার হবু বর, ফোন দিল। আমি সবে গোসল সেরে ভেজা কাপড়ে ব্যালকনিতে চুল মেলেছিলাম। রিসিভ করতে জিজ্ঞেস করলো, তুমি কি খুব ব্যস্ত? না তো। আম্মাকে নিয়ে একটু বের হতে পারবা? কোথায় বের হব? বাড়ি থেকে বের হওয়া। আমি গেটের বাইরে। চমকে গেলাম আমি। পাগল লোক বাড়ির সামনে এসে বলছে মাকে নিয়ে বের হতে। আমিও তাই করলাম। আর আমি গেটের কাছে আসতেই দেখলাম নীরব রিস্কায় বসে আছে। সামনে একটা খালি রিস্কা। মা অবাক হয়ে কিছু জানতে চাইবে, তার আগেই সে বলল, আন্টি রিস্কায় বসুন। আপনারা আঙ্কেল বেরিয়ে পড়েছে অনেক এতক্ষণে। আমি আর মা কিছু বলতেও যেন ভুলে গেছি। মা মেয়ে রিস্কায় চেপে বসলাম। নীরবের কথা মতো রিস্কা থামলো কাজী অফিসের সামনে। সে তার রিস্কার ভাড়া মিটিয়ে আমাদেরটাও দিল। তারপর আর কোনো প্রশ্ন না করার সুযোগ হয়নি। বিস্ময়ে বা খাড়া আমি আর মা। কাজী অফিসে আমাদের আগে এসে পৌঁছেছেন আমার বাবা আর নীরবের বাবা মা। আরও বিস্ময় করে দিয়ে নীরব জানালো, আজ আমাদের বিয়ে। সত্যিই হয়ে গেল আমাদের বিয়েটা। কাজী অফিস থেকে বের হয়ে বাবা মা আর আমার শ্বশুর শাশুড়ি গেল আমাদের বাড়িতে। আমি আর নীরব গেলাম শপিং মলে। সে হাতে 5,000 টাকা দিয়ে বলল, ভালো দেখে একটা শাড়ি পছন্দ করো।
কিন্তু বেশি গর্জিয়াস যেন না হয়। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। মনে পড়ে গেল আমাদের প্রথম ফোন আলাপের সময়টা। সে প্রশ্ন করেছিল, আমি জবাব দিয়েছিলাম। পিওর কটন লাল একটা শাড়ি পছন্দ করলাম, 5,900। 3,000-এর শাড়ি কেনা হয়ে গেল। নীরব বলল, এর সাথে মিলিয়ে একটা দোপাট্টা দেখাও। অনেক ঘুরে সাদা আর লাল মিশেলে দোপাট্টা মিলে গেল। বাকি রইল গাজরা আর কিছু চুড়ি। আরও কিনলাম কাজল, লিপস্টিক আর এক পাতা টিপ। ফিরে এলাম দুজনে মিলে বাড়িতে, আমাদের বাড়িতে। অনুষ্ঠান ছাড়াই বিয়েটাকে হঠাৎ জাঁকজমকপূর্ণ মনে হলো আমার। বাবা, মা, ভাই, ভাবি আর প্রতিবেশীরা এসে উপস্থিত সবাই। বাড়িতে এসে শুনলাম আমার শ্বশুর মশাই মিষ্টি আর খেজুর এনেছে। দুপুর মিলিয়ে যাচ্ছে গোদুলতি। হঠাৎ বিয়েতে ছোট্ট আয়োজন হলো, ভালো মন্দ খাবার রান্না হলো। আমাকেও আমার ইচ্ছে পূরণ করে সাজানো হলো নতুন শাড়ি, কাজল আর টিপ পরিয়ে। খুব সাদামাটা সেই বউয়ের সাজ, যেমনটা আমি বলেছিলাম নীরবকে। সন্ধে ঘনিয়ে আসতেই শ্বশুর মশাই হাঁক ছাড়লেন, বিদায় দেন এবার। এক দুপুর হল্লা করা বাড়িটা হঠাৎ করে কান্নায় ভেঙে পড়ল। আমিও কাঁদলাম মায়ের কাঁধে, বাবার বুকে পড়ে। বাইয়া লুকিয়ে চোখ মুছল সামনে এসে। কি ঝাড়ি, এই বন্ধ কর নেকা কান্না, বাড়িটা এবার শান্তি পাবে। আহ! পরপরই জড়িয়ে ধরে ফুঁফিয়ে উঠল বাচ্চাদের মতো করে। কাঁদতে কাঁদতে ট্যাক্সিতে গিয়ে বসলাম। নীরব পাশে বসলো। কান্না করা আমি সব ভুলে বুক ফাটা আর্তনাদ করছিলাম। নীরব খুব আলতো করে কাঁধে জড়িয়ে আমার হাতটা তার কাঁধে রাখলো। খুব ধীর স্বরে বলল, কাঁদো না প্লিজ, আমরা কাল সকালে আবার ফিরে আসব। ট্যাক্সি থেকে নেমে দেখলাম সুন্দর একটা, খুব ছোট্ট একটা বাড়ি। আমাদের বাড়ির মতো পাকা ছাদ নেই, তবুও বেশ। রাতের আধারে যতটুকু চোখে পড়ে, বাড়ির চারদিকে বাগান আছে। কান্না থেমে গেল আমার। পাশের মানুষটা হাত ধরে আছে এখনো। ছোট ছোট টুকরো কিছু নিয়ম নীতি পালন হলো। রাতের খাবার শেষ হতেই শাশুড়ি মা ননদকে বলল আমাদেরকে নিজের ঘরে নিয়ে যেতে। মোটামুটি রকমের একটা ঘর, একটা খাট, আলমারি, একটা টেবিল। ঘরে কোনো আয়না নেই, বিছানা পরিপাটি আর খাটের সামনে একটা ছোট্ট ফুলদানি। তাজা সব ফুল ভর্তি ফুলদানিটায় হাত দিতেই পেছন থেকে বেশি এলো কণ্ঠটা, তুমি বলেছিলে ঘর ভর্তি ফুল না, ফুলদানি ভর্তি ফুল পছন্দ তোমার। তাই আর বাসরের ফুল বিছানায় নেই। স্বপ্নের মতো লাগলো আমার আজকের দিনটা। সারা সন্ধ্যা যেন ভয়ঙ্কর মন খারাপটা ছিল, তা নিমেষে উড়ে গেল কর্পূরের মতো। ভালো লাগার মন ভেসে গেল হাওয়ায়। আমি বসলাম খাটের কিনারায়, পাশে এসে বসলো নীরব। মনে পড়ে গেল সেই রাতের প্রশ্নগুলো। সত্যি করে জবাব দেবে যা জানতে চাই। আমি ছোট্ট করে বলছিলাম, জি। বিয়ের অনুষ্ঠান কেমন করতে চাও? আমি চুপ করে রইলাম। সে পুনরায় প্রশ্ন করলো। আমি বললাম, আমার অনুষ্ঠান পছন্দ নয়, সাদামাটা ভাবে বিয়ে পছন্দ। সেটা কেমন? আমি বললাম, হঠাৎ করে হবু বর বলবে আজ বিয়ে করব, কাজী অফিসে গিয়ে হুট করে বিয়ে সেরে যাব শপিংয়ে, একটা শাড়ি, কিছু চুড়ি, কাজল আর টিপ কিনবো। বাড়ি ফিরে সেগুলো পরে কনে বিদায়ের পর্ব হবে। আর বাসর ঘরটা? নীরব বলল। আমি লজ্জা পেয়ে গেলাম। প্রথম ফোলালাপেই লোকটা কত প্রশ্ন করে। আমার লজ্জা কমার একটু সময় পর্যন্ত দিল না। আমি অতি লজ্জা আর দ্বিধায় নুয়ে সেটাও বললাম। বাসর ঘর বলতে ফুলের ফুলের বাগান নয়, ঘরের সাজে ফুলদানি ভর্তি সুগন্ধি ফুল থাকবে, মোমবাতির আলোয় ঘরটা থাকবে হলদেটে। নীল ক্যাফের ভালোবাসার নীরব সব পূর্ণ করেছে। ভেবেছিলাম মোমটা বুঝি বাদ পড়ল। আমাকে আরও একবার বিস্ময়ে ভাসিয়ে দিলে সে ঘরের বাতি নিভিয়ে দিল। খাটের ঠিক সামনের দিকে মেঝেতে রাখলো ছোট্ট ছোট্ট অনেকগুলো মোমের বাতি। একটা একটা করে সবগুলোতে আগুন দিল। ঘরের আরও হলদেটে আভায় আমরা উজ্জ্বল হয়ে গেলাম। নীরব এসে পাশে বসলো। একটা হাত টেনে মুঠোয় পুরে এগিয়ে এলো। অনেকটা হাতের মাথায় ঘোমটা সরিয়ে উষ্ঠ দিয়ে আমার গিবা ছুটল। অপরিচিত শিহরণে কেঁপে উঠলাম আমি। ধীরে এসে গালে চুমু খেয়ে কানের কাছে মুখ নিল। স্বপ্ন পূরণ হলে তো? সমাপ্ত।